নয়াদিল্লিতে বিমানবন্দরে শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা। সৌজন্য সাক্ষাৎ করতে তাজ প্যালেসে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তানি অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। এই দুই নেতা তারা আগামীতে বা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে সেই ব্যাপারে একটা ভিশন ওনারা দিবেন। তিস্তাতে এখন যেটা বোঝা যাচ্ছে যে তাদের কনজারভেশন, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট এই তিনটা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা হতে যাচ্ছে। তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি। দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতা কর্মীর ঢল। দুর্নীতির নামে সরকার আর পুলিশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। সিলেট অঞ্চলে পানিবন্দী ১০ লাখ মানুষ। সড়ক থেকে পানি নামলেও সুনামগঞ্জে এখনো তলিয়ে শহর গ্রাম। কক্সবাজারে পাহাড় ধসে স্বামী অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু। ছাগলকাণ্ডের পর রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের বিপুল সম্পত্তির খোঁজ। অভাব নেই বাড়ি, গাড়ি, প্লটে রয়েছে একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরি, ব্যাংকে শত কোটি টাকা। নতুন হাসপাতাল তৈরি আর যন্ত্রপাতি কেনা হলেও জনবল নিয়োগে উদাসীন স্বাস্থ্য বিভাগ। নগদ লেনদেনের খাতে আগ্রহ বেশি অধিদপ্তরের, সংকট কাটাতে সার্কুলার দেওয়ার পরিকল্পনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। স্থানীয় সময় বিকেলে তিনি দিল্লির মাটিতে পা রাখলে বিমানবন্দরেই লাল গালিচা অভ্যর্থনা জানানো হয় তাকে। এ সময় ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনায় ভারতে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। নয়াদিল্লি থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মাত্র ২৬ ঘন্টার সফরে প্রতিবেশী আমন্ত্রণে ১৫ দিনের কম সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছলেন দিল্লিতে। স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি। বিমান থেকে নেমে ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। লাল গালিচার অভ্যর্থনা পর্বে ছিল ভারতের ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত শিল্পীদের আগমনী নৃত্যের পর তাদের সঙ্গে ফটো সেশন করেন প্রধানমন্ত্রী। এরপর সুসজ্জিত গাড়িবহরে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে। অতিথি সরকার প্রধানের জন্য তাজ প্যালেসকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাজ প্যালেসে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়ম জয়শঙ্কর। এছাড়া রাতেই এই হোটেলে ভারতের শিল্পপতিদের সংঘ সিআইআই এর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। তিস্তাতে এখন যেটা বোঝা যাচ্ছে যে তাদের কনজারভেশন, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট এই তিনটা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা হতে যাচ্ছে। তাদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে, এখানে প্রচুর বিনিয়োগেরও ব্যাপার আছে। সুতরাং তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি। শনিবার মোদি হাসিনা শীর্ষ বৈঠকের পাশাপাশি দিনভর রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বিস্তারিত জানাতে নয়াদিল্লির তাজ প্যালেস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে।
নিঃসন্দেহে এটি একটা অভূতপূর্ব মুহূর্ত। আপনি জানেন যে দুই দেশের কূটনৈতিকদের তৎপরতা এবং প্রধানমন্ত্রীকে যখন বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর এখনো পর্যন্ত রাষ্ট্রীয় যা আচার সেটি কিন্তু নিঃসন্দেহে দৃষ্টান্ত স্থাপন করে। প্রধানমন্ত্রী আসার কয়েক ঘন্টা 1 ঘন্টার ব্যবধানেই চলে এসেছেন এখানে জয়শঙ্কর। তিনি 5টা 40 মিনিটে ঢুকেছেন এবং এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক চলছে। আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠকটির পর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি হয়তো সাংবাদিকদের সঙ্গে কিছু আলোচনা করতে পারেন, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে আজকের এই বৈঠকটি আগামীকালের যে বহু প্রত্যাশিত দুই সরকার প্রধানের যে বৈঠক সেই বৈঠকের রূপরেখা আজকে কিন্তু চূড়ান্ত হয়েছে। আপনারা জানেন যে আগামীকাল সকাল 9টা থেকেই বাংলাদেশের সরকার প্রধানের যে ঠাসা কর্মসূচি, রাষ্ট্রীয় কর্মসূচি সেটি শুরু হবে রায়সিনহা হিল থেকে এবং শেষও হবে রায়সিনহা হিলে গিয়ে। তো এখন এই মুহূর্তে যেটা আমরা জানতে পেরেছি যে জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং এরপর এই বৈঠক শেষে ভারতের বাণিজ্যিক সংগঠন তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের দিকেও কিন্তু নজর রয়েছে শিল্পমহল। আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক ভারসাম্যহীনতার যে সম্পর্ক রয়েছে সেইটাও কিন্তু অনেকটা সাম্যের দিকে মসৃণ করার যে উদ্যোগ সেটি কিন্তু ভারতের পক্ষ থেকে নেওয়া হবে। আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দুটো বিষয় সবচেয়ে তিক্ততা ছড়াচ্ছে সেটি হচ্ছে তিস্তা ইস্যু এবং ভারসাম্যহীন বাণিজ্য সম্পর্ক। এই বাণিজ্য সম্পর্ককে কিছুটা ভারসাম্যহীন মুক্ত করতে গেলে যে বিশেষ কোটা বা বাণিজ্যিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভারত কিন্তু এবার ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও এখনও পর্যন্ত কূটনৈতিক যারা রয়েছে তারা নিশ্চিত করছেন। একই সঙ্গে কালকে তিস্তা চুক্তির বিষয়ে কথাবার্তা না হলেও তিস্তা চুক্তির বিষয়ে কোনো রূপ না হলেও তিস্তা প্রকল্পের অববাহিকায় নিয়ে যে ভারত তিস্তা চুক্তি না করতে পেরে যে তাদের ফেস লস হয়েছিল সেটা তারা কিন্তু উদ্ধার করার জন্য তিস্তা মহাপরিকল্পনায় বড়সড় একটি আর্থিক বিনিয়োগ করার মতো প্রস্তাব কিন্তু বাংলাদেশ সরকারকে দিতে পারে। তো এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে এখনো পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে। তো এই ছিল আমার কাছে তাজ প্যালেস হোটেল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যে বৈঠক এ সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। প্রধানমন্ত্রী ভারত সফরের বিস্তারের জন্য আমরা সরাসরি ছিলাম নয়াদিল্লিতে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল। সংগঠনটি প্রতিষ্ঠার ৭.৫ দশক পূর্ণ হচ্ছে ২৩ জুন। এ সময় নেতারা বলেছেন বাংলাদেশের সব জাতীয় অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ১৯৪৯ থেকে ২০২৪ সুদীর্ঘ ৭.৫ দশকের সংগ্রামী পথ চলা। ২৩ জুন দলটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা। ৭১-এ যে ময়দানে বঙ্গবন্ধুর ডাকে মুক্তির যুদ্ধে উজ্জীবিত হয় বাঙালি, সেই সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া রমনা থেকে শুক্রবার বিকেলে শুরু হয় আনন্দ র্যালি। লাল সবুজের আবহে এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। ১৭৫৭ সালের ২৩শে জুন বাংলার স্বাধীনতার শেষ অস্তমিত হয়েছিল। তার ২০০ বছর পরে ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য আজকে অত্যন্ত আনন্দের দিন। তারা বলেন বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। ইতিহাসের পরতে পরতে এই দলটির যে অবদান তা অবিস্মরণীয়। আমার সৌভাগ্য, আমি বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন পেয়েছি। দেশের যতটুকু আমরা আজকে ডেভেলপ দেখছি সেটা শুধু আওয়ামী লীগ দ্বারাই সম্ভব। র্যালি শুরুর আগে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান নেতারা। বলেন সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলায় আজকে আর পাকিস্তানি পেতার দলে জন্ম হয় না। বিকেল ৪:৩০ শোভাযাত্রাটির উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আমাদেরকে দুর্নীতিবাদ বানাবে, চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া। আজকে সেই অপপ্রচারে নেমেছে। ব্যক্তি বিশেষ অপরাধ করলে
দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। পরে আষাঢ়ের পরন্ত বিকেলকে সাক্ষী রেখে শাহবাগ ও সায়েন্স ল্যাব পেরিয়ে র্যালির গন্তব্য ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর, যেখান থেকে উদিত হয় স্বাধীনতার সূর্য। আওয়ামী লীগের সামনে এমন এক সময়ে 7.5 দশক পূর্তি হাজির হয়েছে যখন গোটা বিশ্বের মতো বাংলাদেশ আছে অর্থনৈতিক চাপে, কিন্তু সমর্থকরা বলছেন বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ ঘটানোর সামর্থ্য রাখে একমাত্র আওয়ামী লীগ সরকার। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি। পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে এখনও পানিবন্দী বিভাগের প্রায় 10 লাখ মানুষ। তলিয়ে আছে অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। 5 দিন ধরে বন্ধ পর্যটন কেন্দ্রগুলো। হিমাদ্রি শেখর ভদ্র ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ ও নওশাদ আহমেদ চৌধুরী। ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। তবে সিলেট নগরীর তালতলার অলিগলির অনেক এলাকায় এখনও হাঁটু পানি। ডুবে আছে বাসার নিচতলা ও দোকানপাট। নগরীর প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও অভিজাতে আবাসিক এলাকা শাহজালাল উপশহর থেকে পানি পুরোপুরি সরে যায়নি। আমাদের উপশহরের অধিকাংশ রোডই নিচতলা পানির নিচে। কমর পানি বাইঙ্গা হওয়ার লাগে কি করুন, আর পানি তো কমে না। শুক্রবার সকালে সুরমা নদী পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বন্যার হাত থেকে রক্ষায় সিলেটের সুরমা কুশিয়ারা এবং সুনামগঞ্জের বৃষ্টি নদী খনন করা হবে। যে সমস্ত নদী এবং খালগুলোকে খনন করার দরকার, সেটা করার জন্য আমি এখানকার প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে। সদর ও বিশ্বম্বরপুর উপজেলার ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। তবে নিম্নাঞ্চলের মানুষ এখনো দুর্ভোগে আছে। আমার ধান হচ্ছে ওই যে নিয়ে খাল ক্ষেত কাটতে পারছি না, কাটতে না তুলছি এদিকে দেওয়া এদিকে যেন ছোঁয়া দেওয়া আছে, ফুটছা গলে যেতেছে। রান্না করে পানি অনেক চুলামুলা তো নিচে গই বাঙ্গা তো খানি বলে তো আমরা কষ্ট। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন বাসিন্দারা। ঘর মেরামত এখন নতুন চ্যালেঞ্জ। ঘর থেকে পানি নামলেও নৌকা ছাড়া চলাচলের উপায় নেই হাওর ও নদী তীরবর্তী বাসিন্দাদের। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের অলিগলি এবং প্রায় সবকটি ইউনিয়ন তলিয়ে আছে। অন্যদিকে হবিগঞ্জে নদ নদীর পানি কমতে শুরু করায় অনেক বাড়িঘর থেকে নেমে গেছে পানি। ইকরামুল কবির, সময় সংবাদ। ছাগলকাণ্ডের ছেলে ভাইরালের পর জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসছে। গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহে খোঁজ মিলেছে তার একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরির ব্যাংক অ্যাকাউন্টে আছে শত কোটি টাকার তথ্য। তার অবৈধ সম্পদের খোঁজে এরই মধ্যে মাঠে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। আলোচনার কেন্দ্রে এখন 15 লাখ টাকার ছাগল এবং সেই ছাগল ক্রেতার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। ছাগলের হিসেব নিকেশ ছাপিয়ে এখন আলোচনায় চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে। অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে। পুবাইলের খিলগাঁও মৌজায় 55 বিঘা জমিতে মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে 100 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। অভিযোগ রয়েছে এই পার্ক তৈরি করতে গিয়ে জমি দখলের। 1-200 লোক লয়ে আসা এটা আবার জোর করে দখল করছে। পয়সা ওলার লোক আমরা তো আর সাথে কোলাইতে পারি না। ময়মনসিংহের ভালুকা থানার সিড স্টোর এলাকার পাশেই প্রায় 300 বিঘা জমির উপর মতিউর রহমানের গ্লোবাল জুতা ফ্যাক্টরি। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার 7 তলায় বাসার 2য় তলায় বসবাস করেন মতিউর রহমান। অভিযোগ রয়েছে এই এলাকায় মতিউর রহমান, তার স্ত্রী, পরিবারের সদস্য ও বিভিন্ন আত্মীয় স্বজন নামে রয়েছে একাধিক প্লট। গাজীপুর সদর, রাজধানীর খিলগাঁও, সাভার থানার বিলামালিয়া মৌজায় তার জমির খোঁজ মিলেছে। মতিউর পরিবারের সদস্যদের রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যেগুলোর দাম কোটি টাকার উপর। এর বাইরেও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার শত কোটি টাকার তথ্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এসব বিষয় নিয়ে কথা বলতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 417 জন হজ যাত্রী।
ভোর 5:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট নিজ দেশে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। চলতি বছরে হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। সন্ধ্যার সময় রানে ফিরতে হলে নিজের সামর্থ্য বাড়াতে হবে লিটন দাসের, তবে বাঁচামরা ম্যাচে ভারতকে হারাতে বোলারদেরও দিতে হবে কঠিন পরীক্ষা, এমনটাই মনে করেন সাবেক ওপেনার মেহরাব হোসেন ওপি। T20 ফরম্যাটটা নট অনলি বোলার্স গেম, ইট ইজ অলসো ব্যাটসম্যান গেম। তো ব্যাটসম্যানরা যদি টপ অর্ডার থেকে রান যদি না দিতে পারেন আপনার, এটা কিন্তু বোলারদের জন্য প্রতিটা ম্যাচেই কিন্তু কষ্টকর হয়ে যায়। ব্যাটিংয়ে আমাদের রানটা সত্যি কম হয়েছে, 140 রান করে আপনি কখনোই অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে জিততে পারবেন না, এবং যেখানে কিনা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ অনেক লম্বা, অনেক ডেপথ অনেক বেশি। টপ অর্ডার থেকে একমাত্র যদিও ভালো একটা ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান শান্ত, একটা 40 ঊর্ধ্ব একটা রান করেছেন। T20 ফরম্যাটে যদি টপ অর্ডার থেকে ব্যাটিংয়ের রানটা না আসে এবং পাওয়ার প্লেটা আপনি ভালোভাবে কাজে লাগাতে না পারেন এরকম বড় দলের বিপক্ষে, আমার কাছে মনে হয় জয়টা অনেক বেশ কষ্টকর হয়ে যেত। এক্সিকিউশনের ক্ষেত্রে আরেকটু যদি বিগ শট যদি আমরা নিতে পারতাম, বা আমরা যদি বিগ শট না করতে পারি, তাহলে যদি গ্যাপস ফিল্ডারদের গ্যাপ দেখে যদি বল প্লেসমেন্টগুলো করতে পারি, তাহলে হয়তো আমাদের রানের সংখ্যা একটু বাড়তে পারে। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপরে জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।